আপনি সারা জীবন যেটাকে অ্যাসিডিটি বলে এসেছেন সেই নামটাই ভুল। আসল রোগের নাম পুরো উল্টো। আর এই ভুলের কারণেই বাংলাদেশের লাখ লাখ মানুষ বছরের পর বছর ভুল ওষুধ খাচ্ছেন। খাওয়ার পর বুক জ্বালা করে, পেট ফাঁপে, ঢেকুর ওঠে, গলা পর্যন্ত টক উঠে আসে। আপনি কি বলেন? ভাই অ্যাসিডিটি হয়েছে। আপনার মা কি বলে? অ্যাসিডিটি বেড়ে গেছে, একটা গ্যাসের ওষুধ খেয়ে নে। ডাক্তার কি বলে? অ্যাসিড বেশি হচ্ছে, ওষুধ খান। পুরো জাতি একই কথা বলছে, কিন্তু এই কথাটা ভুল। আপনার পেটে অ্যাসিড বেশি হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিড কম হচ্ছে। আর সেই কম অ্যাসিডের কারণেই এই লক্ষণগুলো আসছে। শুনে চমকে গেলেন? আজ আমি প্রমাণ সহ বুঝিয়ে বলবো। অ্যাসিডিটি শব্দটার মানে কি? অ্যাসিড বেশি। এই শব্দটা বলে দিচ্ছে যে সমস্যাটা অ্যাসিড বেশি হওয়ার কারণে হচ্ছে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থার আসল নাম কি জানেন? হাইপোক্লোরহাইড্রিয়া। বাংলায় বলতে গেলে পাকস্থলীতে অ্যাসিডের ঘাটতি। হাইপো মানে কম, ক্লোর মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এন্ড হাইড্রিয়া মানে হচ্ছে অবস্থা। মানে দাঁড়াচ্ছে অ্যাসিড কম থাকার অবস্থা। টাহোমা ক্লিনিকের ডক্টর জোনাথন রাইট 1976 সাল থেকে হাজার হাজার রোগীর পাকস্থলীর অ্যাসিড পরীক্ষা করেছেন একটা যন্ত্র দিয়ে, যার নাম হিডেলবার্গ ক্যাপসুল। তিনি বলেছেন, যাদের বুক জ্বালাপোড়া করে, গ্যাস, বদহজমের অভিযোগ, তাদের 90% মানুষের, মানে এই ধরনের 90% মানুষের পাকস্থলীতে অ্যাসিড আসলে বেশি না, কম থাকে। 90% মানুষ, মানে চিন্তা করুন বিষয়টা, সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এখন তাহলে আপনি বলবেন, ভাই অ্যাসিড যদি কমই থাকে তাহলে বুক জ্বালাপোড়া করে কেন, পুড়ে যাচ্ছে মনে হচ্ছে, এটা কেন হয়? খুব ভালো প্রশ্ন, উত্তরটাও সহজ। আপনার পেট আর খাদ্যনালীর মাঝে একটা দরজা আছে, মেডিকেল ভাষায় বলে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার বা এলইএস। এই দরজাটা খাবার নিচে যাওয়ার সময় খোলে, তারপর বন্ধ হয়ে যায়, পেটের ভিতরে থাকা জিনিস খাদ্যনালীতে উঠে আসতে না পারে। এই দরজাটা যখন ঠিকমতো বন্ধ হয় না, তখন পেটের ভেতরে অল্প পরিমাণ অ্যাসিডও খাদ্যনালীতে উঠে আসে। এখন এই পয়েন্টটা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার পাকস্থলী এমনভাবে তৈরি যে শক্তিশালী অ্যাসিডও সেখানে কোনো ক্ষতি করবে না। অ্যাসিড থেকে নিজেকে বাঁচানোর জন্য পাকস্থলীর ভিতরে আছে মিউকাস আর বাইকার্বনেটের প্রতিরক্ষা স্তর, ডিফেন্স ডিফেন্স আছে। কিন্তু খাদ্যনালীতে সেই প্রতিরক্ষা ব্যবস্থাটা নাই। তাই অল্প অ্যাসিডও যদি খাদ্যনালীতে যায় তাহলে সেটা জ্বালাপোড়া শুরু করবে, ব্যথা হবে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? জ্বালাপোড়াটা অ্যাসিড বেশির জন্য না, অ্যাসিড ভুল জায়গায় যাওয়ার জন্য হয়। আর লোয়ার ইসোফেজাস স্ফিংটার দুর্বল হওয়ার জন্য হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই লোয়ার ইসোফেজাস স্ফিংটার কেন দুর্বল হয়? এর কয়েকটা কারণ আছে। এক নম্বর হচ্ছে কফি, চকলেট, পেপারমিন্ট, ভাজা পোড়া, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, কার্বনেট ড্রিঙ্ক যেমন কোক, পেপসি, 7 আপ, অ্যালকোহল, ধূমপান, এই সবগুলোই লোয়ার ইসোফেজাস স্ফিংটারকে দুর্বল করে দেয়। আর সবচেয়ে অবাক করা কথা শুনুন, পাকস্থলীতে যখন অ্যাসিড কম থাকে, খাবার ঠিক মতো হজম হয় না, খাবার পেটে দীর্ঘক্ষণ পড়ে থাকে, গ্যাস তৈরি হয়। সেই গ্যাসের চাপে লোয়ার ইসোফেজাস স্ফিংটার এর দরজা খুলে ঠেলে যে পরিমাণ অ্যাসিড অল্প পরিমাণ ছিল স্টমাকে, সেটা উপরের দিকে উঠে আসে। মানে সমস্যাটা শুরু হচ্ছে কম অ্যাসিড থেকে, আর আমরা চিকিৎসা করছি আরো অ্যাসিড কমিয়ে দিয়ে। মানে আমাদের যে গ্যাসের ওষুধের নামে যে অ্যাসিড কমানো ওষুধ খাচ্ছি, সেটা আরো অ্যাসিড কমিয়ে দিচ্ছে। তো বাড়িতে আগুন লেগেছে, আপনি পানি না ঢেলে যদি পেট্রোল ঢালেন, ফলাফল কি হবে? তো লক্ষণ কিছুদিন চাপা থাকে, কারণ অ্যাসিড একদমই নেই, কিন্তু আসল সমস্যাটা দিন দিন বাড়তে থাকে। এবার একটা কঠিন সত্য বলবো, মন দিয়ে শুনবেন। বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমে যায়। 60 বছরের উপরে প্রায় 75% মানুষের পাকস্থলীতে, অর্থাৎ অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস থাকে। মানে অ্যাসিড উৎপাদনকারী কোষগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তারা অ্যাসিড প্রোডাকশন করতে পারে না বা কমিয়ে দেয়। এখন যদি আপনি এর উপর আবার গ্যাস্ট্রিকের ওষুধ বা অ্যাসিড কমানোর ওষুধ খেয়ে থাকেন, তাহলে অ্যাসিড আরো কমে যায়। তখন কি হয় বিষয়টা? এক হচ্ছে প্রোটিন ঠিকমতো হজম হয় না, শরীরের অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি হবে, চুল পড়ে যাবে, নখ ভেঙে যাবে, পেশি দুর্বল হবে। দুই হচ্ছে ক্যালসিয়ামের শোষণ কমে যাবে, ফলে আপনি যত দুধ, ডিম, ক্যালসিয়াম ট্যাবলেট খান না কেন, আপনার হাড় দুর্বল হবে, হাড়ে অস্টিওপোরোসিসের সমস্যা দেখা দিবে। 3 নাম্বার হচ্ছে ভিটামিন বি 12 এর ঘাটতি হবে। এর ফলে আপনার ভয়াবহ সমস্যা, যেমন আপনার অবসাদ, ক্লান্তি, স্মৃতিভ্রংশ অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতা, মাথা ঝিমঝিম করা, ডিপ্রেশন, এসব কাজ করবে। আর 4 হচ্ছে আয়রনের অভাবে আপনার রক্ত শূন্যতা দেখা দিবে। 5 নাম্বার হচ্ছে পাকস্থলীর ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাড়বে, কারণ অ্যাসিডই তো ব্যাকটেরিয়াকে মারে। অ্যাসিড না থাকলে এইচ পাইলোরি বাসা বাঁধবে, আর এইচ পাইলোরি দীর্ঘমেয়াদে পাকস্থলীতে আলসার, ইভেন কি ক্যান্সার পর্যন্ত করতে পারে। 1879 সাল থেকে জার্মানির গবেষকরা দেখেছেন পাকস্থলীর ক্যান্সারের রোগীদের প্রায় সবারই পাকস্থলীর অ্যাসিড কম ছিল। তাহলে এই ভিডিও থেকে আমরা কি বুঝলাম? যে আসলে এই অবস্থার নাম আসলে কি হওয়া উচিত? অ্যাসিডিটি না, বরং এটাকে বলতে হবে হজমের দুর্বলতা বা লো স্টমাক অ্যাসিড। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাইপোক্লোরহাইড্রিয়া। যদি আপনি নামটা বদলান, তাহলে আপনার চিকিৎসাও বদলে যাবে। এই নামের কারণে আমাদের চিকিৎসাটা ভুল হচ্ছে। যদি আসল সমস্যা অ্যাসিড কম হওয়া হয়, তাহলে অ্যাসিড আরো কমানোর ওষুধ খেলে সাময়িক আরাম হলেও মূল সমস্যা দিন দিন বাড়তে থাকবে। তাহলে আমাদের আসল চিকিৎসা হতে হবে হজম শক্তি ফিরিয়ে আনা। তাহলে এখন কি করবেন? আমি আজকেই আপনাকে বলছি না যে সব গ্যাসের ওষুধ ফেলে দেন,
বা গ্যাসের ওষুধ এখনই বন্ধ করেন। কারণ হঠাৎ করে যদি ছাড়েন তাহলে এটার মধ্যে যে অভ্যস্ততা তৈরি হয়েছে বা বডিতে এইটার এগেনস্টে যে গ্যাস্ট্রিন হরমোনটা বের হয়ে মানে বেড়েছিল, সেটার প্রভাবে আপনি যখন এটা উইথড্র করবেন, বন্ধ করবেন, তখন অ্যাসিড দ্বিগুণ গতিতে বেড়ে যেতে পারে কিছু অল্প সময়ের জন্য। তখন কিন্তু আপনি কষ্ট পাবেন। নিচের কাজগুলো ধীরে ধীরে আপনারা শুরু করতে হবে আপনার লাইফ স্টাইলের মধ্যে, তাহলে আপনার আস্তে আস্তে বের হয়ে আসতে পারবেন, বা আপনার অ্যাসিড কমানোর যে ওষুধটা, যেটা গ্যাসের ওষুধের নামে আমরা খাচ্ছি, সেটা থেকে বের আসতে পারবেন। তো কি কি কাজ করতে হবে? এক হচ্ছে, খাওয়ার অন্তত 30 মিনিট আগে বা পরে পানি খাবেন না। খাবারের সাথে অতিরিক্ত পানি অ্যাসিডকে পাতলা করে দেয়। 2 হচ্ছে, প্রতি গ্রাস খাবার মুখে 20 থেকে 30 বার চিবাবেন। হজম মুখেই যেন অনেকখানি কমপ্লিট হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে, খাবারের আগে 1 চিমটি আদা লবণ দিয়ে চিবান, অথবা 1 গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খান। ভিনেগারের পরিমাণ একটু বাড়ানো যেতে পারে, তো এটা প্রাকৃতিক অ্যাসিড নিঃসরণ বাড়ায়। 4 হচ্ছে, রাতের খাবার ঘুমাতে যাওয়ার অন্তত 3 ঘন্টা আগে শেষ করতে হবে। 5 নাম্বার হচ্ছে, কফি, কোক, পিপারমিন্ট, ভাজা পোড়া এই জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে, কারণ এটা লোয়ার এসোফেজাস স্ফিংক্টারকে দুর্বল করে দেয়। 6 হচ্ছে, একজন জ্ঞানী ডাক্তারের সাথে বসে আপনার হজম প্রক্রিয়া পরীক্ষা করান। শুধু লক্ষণ চাপা দেওয়ার ওষুধ না, মূল সমস্যাটা খুঁজে বের করুন। আজ থেকে একটা কথা ছাড়ুন, অ্যাসিডিটি এই শব্দটা ভুল। এটা আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, ভুল ওষুধ খাওয়াচ্ছে। বরং বলুন হজমের সমস্যা, তখন চিকিৎসাও সঠিক হবে। এই ভিডিওতে যত গবেষণার কথা বলতেছি সবগুলো রেফারেন্স আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে দেখে নেবেন। এখন আপনাদের কাছে 3টা অনুরোধ। 1, এই ভিডিওটা শেয়ার করুন, বিশেষ করে আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার কাছে, যারা বছরের পর বছর গ্যাসের ওষুধের নামে অ্যাসিড কমানোর ওষুধ খেয়ে যাচ্ছেন, তাদের কাছে পাঠান। হয়তো এই একটা ভিডিও তাদের জীবন বদলে দিবে। 2 হচ্ছে, কমেন্টে লিখুন এতদিন ভুল জানতাম। আমি দেখতে চাই কতজনের কাছে এই তথ্য নতুন। 3 হচ্ছে, এই পেজটি ফলো করে রাখুন। সামনে আমি বলবো কিভাবে প্রাকৃতিকভাবে হজম শক্তি ফিরিয়ে আনা যায়, কোন কোন খাবার, কোন কোন অভ্যাস, সেটা পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অ্যাসিডিটি শব্দটা আজ থেকে বন্ধ। আল্লাহ হাফেজ।